বিতরণ ব্যয় পাইকারি পর্যায়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক সরকার কর্তৃক ভর্তুকি প্রদান এবং সার্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003 ধারা 22 খ এবং 34 প্রদত্ত ক্ষমতা বলে কমিশন বিদ্যুতের পাইকারি সঞ্চালন এবং খুচরা মূল্যহার নিম্নবর্ণিত হারে পুনর্নির্ধারণ করেছে। বিদ্যুতের একক ক্রেতা হিসাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ উৎপাদন ও ক্রয় এবং আমদানি ব্যয় বিদ্যুতের পাইকারি মূল্যহার বৃদ্ধি এবং সরকারি ভর্তুকির মাধ্যমে পূরণ বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান পাইকারি মূল্যহার ওয়েটেড এভারেজ 60 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.39 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 8.39 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করত আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুতের পাইকারি মূল্যহার বর্ণিতভাবে বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবশিষ্ট ঘাটতি পূরণে বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে সরকার কর্তৃক প্রায় 41,000 কোটি টাকা ভর্তুকি প্রদানের প্রয়োজন হবে এই মূল্য বৃদ্ধির পরেও। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর সঞ্চালন ব্যয় বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ ওয়েটেড এভারেজ 0.3135 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 0.0751 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 0.3886 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে, অর্থাৎ 39 পয়সা হবে এটা, যেটা 31 পয়সা ছিল। বিদ্যুতের পুনর্নির্ধারিত পাইকারি ও সঞ্চালন মূল্যহার এবং বিতরণ ব্যয় বিবেচনায় বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড এভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। কমিশনের এই আদেশ বিল মাস জুন 2026 থেকে কার্যকর হবে এবং ভর্তুকির এটা প্রায় 56,000 কোটি টাকা। সো এখানে যেটুকু বৃদ্ধি করা হলো বাল্কের মূল্য, এতে প্রায় 14,200 কোটি টাকা প্লাস মাইনাস এটা বৃদ্ধি পাবে আয়। এর প্রেক্ষিতে আরো 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে সম্ভাব্য, যেটা ভর্তুকি আকারে দিতে হবে পিডিবিকে, সরকারকে। আর দ্বিতীয় যেটা আপনি বললেন, এটা অবশ্যই আমি বা আমরা এটা মনে করি না যে বিতরণ কোম্পানিগুলির ক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট আমরা এখানে যেটা হয়েছে, আমরা তাদের যে ইনভেস্টমেন্ট আছে তার উপর একটা রেট অফ রিটার্ন ধরার একটা বিধান আছে। আপনারা জানেন যে ইতিমধ্যে পিডিবি যে সকল কোম্পানি দিয়ে কিনে, পিডিবির অধীনস্থ যেগুলা উৎপাদন কোম্পানি, সেগুলোর কিন্তু রেট অফ রিটার্ন 12% ছিল, যেটা চুক্তিতে এই 12% থেকে কমিয়ে 6% করা হয়েছে। একইভাবে এখানেও তাদের যে রেট অফ রিটার্ন একদম মিনিমাম পর্যায়ে রাখা হয়েছে এবং সেহেতু তারা মুনাফা করা খুব একটা সুযোগ থাকবে না তাদের। এইটাই পার্টিকুলারলি কর্ণফুলী গ্যাস কোম্পানির ক্ষেত্রে আমার বিষয়টা নলেজে নাই এবং আমি আসার পরে সম্ভবত গ্যাসের মূল্য নির্ধারণ হয়েও নাই কমার্শিয়াল, যেটা ভোক্তা পর্যায়ে, শুধু ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের একটা মূল্য নির্ধারণ করা হয়েছিল। সো 21 লক্ষ টাকা বোনাস নেওয়ার কোন তথ্য আমার জানা নেই। ফলে যেটা লাস্ট যেটা আমরা হিয়ারিং করলাম কিসের উপরে, যে তেল কোম্পানিগুলির উপরে, সেখানে ওই প্রশ্নটা আসছে এবং সেখান থেকে যে তথ্যটা আমরা পেয়েছি যে তাদের অনেকেরই অনেক টাকা ব্যাংকে জমা আছে, যেখান থেকে যে মুনাফাটা আসে, যেটা আদার ইনকাম হিসাবে, সেখান থেকে তারা এই মুনাফাটা তারা শেয়ার করে, ওয়ার্কার্স পার্টিশন ফান্ড বা অন্য কোনোভাবে। বিদ্যুতে বোধহয় এটা নাই বা শুনিনি আমি। হ্যাঁ, এটা হলো যে আমরা এটা ডিটেল একটা আদেশ ইস্যু হবে, এটা তো সংক্ষিপ্ত একটা আদেশ, ডিটেল একটা আদেশ ইস্যু হবে, যে আদেশে প্রত্যেকটা কোম্পানির প্রতি নির্দেশনা থাকবে এবং যে নির্দেশনায় ব্যয় হ্রাসের ব্যাপারে, বিশেষ করে তাদের সাধারণ যে ব্যয় আছে পরিচালন ব্যয়, এবং একই সঙ্গে পিডিবির যে ক্যাপাসিটি চার্জ, যেটা এই সকল বিষয় কমানোর বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। এখানে মেরিট অর্ডার ডেসপাসে একটা বিষয় আমরা জানি, এটা ঠিকভাবে হচ্ছে কিনা। ক্যাপাসিটি পেমেন্টের ইস্যুটা আমরা বেশ কিছু ইস্যু এখানে উল্লেখ করে দিব। অ্যাভেলেবিলিটি ফ্যাক্টর যেটা আছে বিদ্যুৎ কেন্দ্র সমূহের, সেটার জন্য একটা অর্থ নির্ধারিত থাকে। দেন ডিপেন্ডেবল ক্যাপাসিটি,
এই ইস্যুগুলো আমরা অ্যাড্রেস করবো এবং এই বিষয়গুলি আমরা সুনির্দিষ্ট নির্দেশ দিব কোম্পানিগুলিকে, এবং আমরা এটা মনিটর করব, অন্তত ত্রৈমাসিক আমরা রিপোর্ট চাইব। এটা তো কোনো চাপ ছিল না অবশ্যই, বাট আমরা জানি যে জুন মাস বাজেটের মাস, একটা বাজেট পেশ হবে আগামী 11 তারিখে। সো এই জিনিসটা আমাদের মাথায় ছিল যে বাজেটের আগে এটা দেওয়া ঠিক হবে। আর যেটা ইম্প্যাক্টের কথা যেটা বলছেন, যে নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয় এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের কোনো অ্যানালিসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে, আমরা দেখতে পারবো। অর্থাৎ যেখানে বলা সরকার থেকে চাওয়া হয়েছিল 17% থেকে 21%-এর মধ্যে, তাই না? মিনিমাম 17, যেটা 1 টাকা 21 পয়সা এবং 1 টাকা 50 পয়সা। এবং আমরা এটা বিবেচনা করি, আপনাদেরকে শুনে, সবাইকে শুনে, একসঙ্গে যেহেতু আপনার ভর্তি কমাতে হবে, একই সঙ্গে আবার ভোক্তার স্বার্থ দেখতে হবে। সো আমরা এখানে যেটা বাড়িয়েছি এটা 19.85 বাড়িয়েছি। একই সঙ্গে যে আমরা যদি স্ল্যাব দেখি, আমরা যেখানে লাইফ লাইন সেখানে বাড়িয়েছি আমরা সবচেয়ে কম 15% বাড়িয়েছি, যাতে যারা লাইফ লাইনে যারা ভোগ করে, নিম্ন আয়ের যারা ভোক্তা, তারা যেন সুবিধাটা পায়। আমরা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ নেওয়ার কথা, দক্ষ যেটা বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে। পিকের এবং অফ পিকের বিষয় তো আছেই। আমরা দক্ষ বিদ্যুৎ কেন্দ্র নেওয়ার কথা, আমরা অদক্ষ থেকে নিচ্ছি কিনা। আমি যদি দক্ষ থেকে নেই, খরচ কম আসবে। ক্যাপাসিটি চার্জের বিষয়টা আপনারা জানেন যে ইন্টারিম সরকারের সময় একটা কমিটি করা হয়েছিল, সে রিপোর্টের পর আরেকটা ওই কমিটি নতুন করে আবার করা হয়েছিল। খুব বেশি অগ্রগতি হয়েছে বলে আমরা জানি না। স্টিল ক্যাপাসিটি পেমেন্টের ক্ষেত্রে কিছু হস্তক্ষেপের সুযোগ আছে এখানে, যেটা আমরা বের করেছি। এই বিষয়গুলো আমরা নির্দেশনা দেবো যাতে ক্যাপাসিটি পেমেন্টটা হ্রাস পায়। কারণ বিদ্যুতের যে খরচ আছে, উৎপাদন খরচ যেটা আছে, উৎপাদন খরচে একটা কিন্তু বেশ উল্লেখযোগ্য অংশ কিন্তু এই ক্যাপাসিটি চার্জ। সো ক্যাপাসিটি চার্জটা যদি কমিয়ে নিয়ে আসা যায়, নিঃসন্দেহে এখানে ভর্তুকির পরিমাণ কমবে এবং অ্যাভেলেবিলিটি ফ্যাক্টর এবং ডিপেন্ডেবল ক্যাপাসিটির উপর কিন্তু এটা নির্ভর করে। সো এই জিনিসগুলো পরীক্ষা করে দেখার জন্য আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা বা নির্দেশাবলী দিয়ে দিব। বিষয়টা এখানে আলাদা, বাট আমাদের যে আদেশ থাকবে বিস্তারিত আদেশে কোয়ালিটি অফ সার্ভিস সম্পর্কে অবশ্যই উল্লেখ থাকবে, এবং কারণ এটা এনশিওর করার জন্য আমরা নির্দেশনা দিব। ক্যাপাসিটি চার্জের ব্যাপারে বলা হয়েছে ইতিমধ্যে। ক্যাপাসিটি চার্জের যে আপনি যে ইস্যু উল্লেখ করলেন, সেই ইস্যু আছে, এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, এবং এটা আমরা নির্দেশনা যেটা বললাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করেই আমরা এটা দেওয়ার চেষ্টা করব। ম্যান পাওয়ার, এটা আদেশে আমি মনে করি না থাকবে ম্যান পাওয়ারের বিষয়টা, বাট ম্যান পাওয়ারের বিষয়টা ব্যক্তিগতভাবে ওভারহেডটাই আর কি। ম্যান পাওয়ার আমি এটা নিজে চিন্তা করতেছিলাম, এটা যে পিডিবির যেহেতু বিতরণ ছিল বিস্তৃত, বিতরণ এরিয়া কমে আসছে, জনবলটা কি হয়েছে, পিডিবির যে স্যাংশন স্ট্রেংথ ছিল, এই স্যাংশন স্ট্রেংথটা চেঞ্জ হয়েছে কিনা এটা আমি পার্সোনালি জানি না। সো এটা আমরা জানার চেষ্টা করব। অবশ্যই যদি দেখা যায় যে তাদের পুরনো স্ট্রেংথ রয়ে গেছে, স্ট্রেংথ 10,000 থাকতে পারে, কিন্তু জনবল এই মুহূর্তে কর্মরত আছে হয়তো 6,000, তাই না? এই 6,000 কতদিন যাবৎ কাজ করতেছে? ইফ ইউ কনসিডার যে লাস্ট 2-3 ইয়ার্স এই 6,000 নিয়ে কাজ করতেছে পিডিপি, সো তার চেয়ে বেশি জনবল তা লাগবে কিনা। যদি আমরা অনুভব করে লাগবে না, আমরা বলবো যে এই 4,000 জনবল ছাঁটাই করতে। জনবল মানে সংখ্যা, নট পার্সন। আমরা সংখ্যা কমিয়ে আনার জন্য সুপারিশ করব। না, এর আগে এর চেয়ে বেশি বাড়ছে, 19% আগে উপর তো বাড়ছেই। আমি আজকে না ইউনিট প্রতি তো আপনি তো ইউনিট প্রতি দেখলে হবে না, এই কারণে হ্যাঁ, আপনি এভারেজ করছেন বা ওই যে লাইফ লাইনটার সাথে আমাকে দিচ্ছেন, এখানে মিডল ক্লাস এবং সব যদি দেখেন ইউনিট প্রতি দেখলে আমার কাছে মনে হচ্ছে যে এটা সর্বোচ্চ দাম। টাকার অঙ্কে দেখলে আসলে ভুল হবে, কারণ আমরা তো পার্সেন্টেজটা দেখলে ভালো হবে। এর আগে তো 21% বাড়ছে, আপনাদের পত্রিকায় পড়েছি আজকে যে 21% বাড়ছে আগে। টাকার অঙ্ক হলে এখন তো টাকার দাম, টাকার ভ্যালু যেহেতু কমছে, টাকার পরিমাণ বাড়ছে। আগে তো টাকার পরিমাণ কম ছিল, বাট পার্সেন্টেজটা দেখলে আপনি এটা 2011-তে দেখলাম যে 21% বাড়ছিল। বাট এখন যেটা অবস্থাটা দেখেন, আপনি যদি ওই ভর্তুকির পরিমাণটা দেখেন, ভর্তুকির পরিমাণ এত ছিল না। ক্যাপাসিটি চার্জ যদি আপনি দেখেন বছর বাড়ি, আপনি গত 5 বছরের যদি পরিসংখ্যান দেখেন ক্যাপাসিটি চার্জের ক্ষেত্রে, এটা আসলে অনেকখানি বেড়ে গেছে।
হ্যাঁ, এই দায় তো আসলে নিঃসন্দেহে সরকারের উপরেই বর্তাবে, কারণ এই প্রকল্পগুলি সরকারই অ্যাপ্রুভ করেছেন। এবং আমরা যদি আমাদের চাহিদা দেখি, এই 16,000 মেগাওয়াটের এগেনস্টে আমাদের ইনস্টল ক্যাপাসিটি 28,000 মেগাওয়াট, ক্যাপটিভ আছে 6,000 মেগাওয়াট। সো আমাদের যে ইনস্টল ক্যাপাসিটি এটা পরিমাণ অনেক বেশি এবং এটার দায়টা এসে পড়তেছে। আমি এখানে শেষ করি এটা, যে আমার ধারণা যে এখনো উৎপাদন খরচ যে পরিমাণ এবং ভর্তুকির যে পরিমাণ, আমরা বোধহয় কমানোর পর্যায়ে এখনো আসি নাই, কিন্তু কমানোর পর্যায়ে আমরা হয়তো আসতে পারবো। কমানোর পর্যায়ে নাও যদি আসি, ভবিষ্যতে হয়তো পারবে না এমন অবস্থায় যেতে পারি আমরা। কারণ আমরা যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদনে আসে, যেটা প্রত্যাশিত 1200 প্লাস 1200, এবং যদি রিনিউয়েবল যে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যাবে যে কস্টলি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানোর আর প্রয়োজন পড়বে না। এবং এর মধ্যে যদি আমরা ক্যাপাসিটি চার্জ কমাতে পারি, তখন নিঃসন্দেহে প্রোডাকশন কস্ট কমবে, তখন হয়তো ভবিষ্যতে বাড়াতে হবে না। জি, কোনটা? না, একটা তো রূপপুর 2400 আসার কথা, জুলাই থেকে 300 আসার কথা। তো রূপপুর যখন 2400 আসবে, তখন কিন্তু ফার্নেস অয়েল আর লাগবে না আমাদের, তখন থাকবে গ্যাস, কয়লা এবং এই পারমাণবিক বিদ্যুৎ। রিনিউয়েবলের পরিমাণ যখন বাড়বে, রিনিউয়েবলের কস্ট কমে আসছে, তো রিনিউয়েবলের